আমার নাম হেনরি। নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম, হেনরি। ওনরি, ও বলল। কাছাকাছি। ওপিক, নিজের দিকে নির্দেশ করে বলল ও। মাথা নেড়ে আমিও বললাম ওর নামটা। এবার ল্যাসির দিকে দেখিয়ে বললাম, ল্যাসি। পুসি, উৎসাহের সাথে বলল ছেলেটা। কাছাকাছি, হেসে বললাম। ল্যাসিও কিছু মনে করেছে বলে মনে হলো না। ওপিক যদি এভাবে খাবার এনে দেয় আর পেটে আদর করে দেয় তাহলে তার যা খুশি তাই ডাকতে পারে। ওপিক ঝোপের ওদিক গিয়ে আমার উদ্দেশ্যে হাত নেড়ে ওকে অনুসরণ করতে বলল। ল্যাসিকে তুলে নিয়ে বললাম, চল পুসি। আমি ওপিকের পেছন পেছন যেতে লাগলাম। ও আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওকে ঘড়িটা দেখালাম। 4-এর ঘরের উপর টোকা দিয়ে বললাম, আমাকে 4টার আগেই ফিরে আসতে হবে। ও মাথা নাড়ল জবাবে। ও কি বুঝেছে নাকি আমি কি বললাম? এটা কি সম্ভব? কাল চলে যাওয়ার পর ও ঠিক এমন সময়ই ফেরত আসলো যখন আমি ঘুম থেকে জেগেছি, তাও 23 ঘন্টা পর। না, কাকতালীয় হতে পারে না এটা। ওপিকের পেছন পেছন যেতে যেতে বুনো ঘাসের ময়দানে চলে আসলাম। পেট ভরা থাকার কারণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারছি। ভূমিকম্পের পরে বোধহয় এই প্রথম আবার সূর্যের কারিশমায় মুগ্ধ হলাম। কি সুন্দর সোনালি রঙের আভা ছড়াচ্ছে পাহাড়ের পেছন থেকে। আমার হাতে কে যেন টোকা দিল। ওপিক। ওর সাথে গেলাম, ছোট্ট হাতটা আমার মুঠোয়। 10 মিনিট পর একটা ঘন ঝোপের কাছে পৌঁছালাম আমরা। ওপিক আমার হাত ছেড়ে দিয়ে ঝোপটা দেখতে লাগলো। কি যেন খুঁজছে। কি খুঁজছো বাবু? জিজ্ঞেস করলাম। আরও বেরি খুঁজছে নাকি আলু গাছে ধরে? বাদাম? ঝোপের ভেতরে কোনো প্রাণী নেই তো? সাবধান হয়ে গেলাম। ওপিক একটা হলুদ রঙের ফুল ছিল, এরপর গন্ধ শুকে আমার দিকে বাড়িয়ে ধরল। আমি মাথা ঝাঁকালাম। আবার আমার দিকে বাড়িয়ে ধরল ওটা। এবার গন্ধ নিলাম, মিষ্টি একটা গন্ধ। ও মাথা ঝাঁকিয়ে ফেলে দিল ফুলটাকে। 50 ফিট সামনে গিয়ে আরেকটা ঝোপের সামনে দাঁড়িয়ে পড়ল ও। এগুলোর গায়ে বেগুনি রঙের ছোট ছোট ফুল। গন্ধ শুকলো। এবার সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে আমার দিকে বাড়িয়ে ধরল। বুনো একটা গন্ধ। একটা ডাল ভেঙে নিল ও, লম্বা লম্বা পাতাসহ। বালুতটে যখন ফেরত আসলাম আমরা তখন বাজছে 3টা 47। ওপিক পানির কাছে দাঁড়িয়ে ডাল থেকে পাতা আলাদা করছে। প্রায় 20-25টার মতো পাতা জমেছে ওর পাশে। ল্যাসি আর আমি চুপচাপ বসে ওর কাজ দেখছি। মিও। জানি না, হয়তো ওগুলো খেতে হবে আমাদের, কোনো ওষুধি গুণ আছে। ইনগ্রিডের কথা মনে পড়ে গেল। কোথায় মেয়েটা? ওকে আশা ছেড়ে দিয়েছে আমি বেঁচে আছি? আলেকজান্দ্রিয়ায় আমার অ্যাপার্টমেন্টে ফিরে গেছে এতদিনে, কাজে ফিরেছে। আজ রাতে কী খাবে ও? ওপিক ফুলসহ ডালটা নদীতে ফেলে দিল। এরপরে নিচু হয়ে পাতাগুলো তুলে পানিতে ভেজালো। হাত দিয়ে পিষতে লাগলো যতক্ষণ না সবুজ রঙের জেলের মতো কিছু একটা গড়াতে লাগলো পাতাগুলো থেকে। এরপরে আমাদের কাছে এসে বসে পড়ল, হাতে পাতার জেলের মতো পদার্থ। লেসির দিকে হাত বাড়িয়ে দিল। ওর থাবা। ভয়ে ভয়ে থাবাটা সামনে বাড়িয়ে দিল লেসি। ওপিক ওর পুরো পায়ে সবুজ জেল লাগিয়ে দিল ভালো মতো। থাবাটা হাতে নিয়ে কী যেন বলল বিড়বিড় করে। এরপর উঠে দাঁড়িয়ে উধাও হয়ে গেল। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখনও ফেরত আসেনি ও। 27শে জুন, সূর্যোদয় 3টা 15। ঘুম থেকে জেগে দেখি আমাদের চারপাশে রাজ্যের খাবার সাজানো, মাছ, বেরি ফল, নানা জাতের বাদাম। আমাদের থেকে 20 ফুট দূরে ওপিক লক্ষ্মী ছেলের মতো ঘুমাচ্ছে, হাত দুটো মাথার নিচে বালিশের মতো করে রাখা, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায়। এই আবছা অন্ধকারে নিষ্পাপ মুখটাকে আরও নিষ্পাপ মনে হচ্ছে। কোনো পঙ্কিলতার ছোঁয়া নেই ওখানে। কেমন যেন মোচড় দিয়ে উঠল ভেতরটা। আমি যখন ঘুমিয়ে থাকতাম বাবারও কি এমন লাগতো? ল্যাসিকে বুকের উপর থেকে নামিয়ে উঠে দাঁড়ালাম। কি যেন একটা অন্যরকম লাগছে। গত 5 দিনে এমন লাগেনি। ভ্রু কুঁচকে গেল। চুলকানি? কোথাও চুলকাচ্ছে না। আমার কাপড়ের দিকে তাকালাম। ওগুলোর উপর এক ধরনের সাদা রঙের পাউডার ছিটানো। আমার হাতেও দেখলাম একই অবস্থা। না হেসে পারলাম না। এগুলো যাই হোক না কেন গত 23 ঘন্টা যাবৎ মশাদের ঠিকই দূরে রেখেছে। ওপিকের পাশে গিয়ে আলতো করে ওর ঘাড়ে হাত রাখলাম। চোখ খুলল ও। বাবু। সুন্দর একটা হাসি দিল। ওই পাউডারের জন্য ধন্যবাদ, আমার কাপড় চোপড়ের দিকে ইশারা করে বললাম। জবাবে ও ওর হাত গলার চারপাশে জড়িয়ে ধরল। বুঝতে পেরেছি, মশাদের দম বন্ধ করে দেয়। ওকে উঠে দাঁড়ানোর সাহায্য করে খাবারের পাশে এসে বসলাম দুজনে। এরপর খাবারের স্তূপ থেকে খাওয়া শুরু করলাম। ওপিক লেসির পা কোলে নিয়ে দেখতে লাগলো। লেসির মতে এখন নাকি একটু ভালো লাগছে। বাকি পাতাগুলো দিয়ে আবার জেল বানিয়ে লেসির পায়ে মুড়ে দিল ছেলেটা। আমি নদীর দিকে 2 আঙ্গুল দিয়ে হাঁটার ইশারা করে দেখালাম। 3টা 7-এর সময় ক্যাম্প গুটিয়ে রওনা হলাম আমরা। আগামী 50 মিনিটে বেশ ভালো দূরত্ব অতিক্রম করে বালুতটের সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম শোবার মতো।
ল্যাসি আর ওপিক ঝোপের মধ্যে উধাও হয়ে গেল, কিন্তু কোনো দুশ্চিন্তা হলো না যে আমার অবর্তমানে ওরা দুজন কি করবে। যতক্ষণ ওরা খাবার জোগাড় করছে আর এই জাদুর পাউডার বানাচ্ছে ততক্ষণ চিন্তা করার কিছু নেই, আর সেটাই করছে ওরা। পরের দিন উঠে দেখি 3টা মাছ, নানা জাতের বেরি আর ক্যাকটাস জাতীয় গাছ, যেটার ভেতরে শ্বাসটা খেতে দারুণ সুস্বাদু, অপেক্ষা করছে। সকালে যতটা তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিই আমরা, এরপর যাত্রা শুরু করি। একদিনে যতটা সম্ভব বেশি দূরত্ব পাড়ি দেওয়া যায়। ল্যাসি ওর 23 ঘন্টা ওপিকের সাথে কিভাবে কাটালো এগুলো আবার আমার কাছে রিপোর্ট করে। কিভাবে ওপিক একটা গাছে উঠে সুস্বাদু বাদাম পারলো, কিভাবে ল্যাসির পায়ে সুন্দর মতন ম্যাসাজ করে দিল, এখন নাকি ওই পায়ে ভরও দিতে পারে ও। সবচেয়ে অবাক হলাম ওপিক কিভাবে মাছ ধরে সেটা শুনে। হাত দিয়ে আলতো করে টোকা দেয় পানির ওপর, ঠিক যেমনটা একটা পোকা বসলে হয়। মাছ আকৃষ্ট হয়ে আশেপাশে ঘোরা শুরু করে, তখন লাঠি দিয়ে জোরসে একটা বাড়ি দিয়ে অসাড় করে দেয়, তারপর ছোঁ মেরে তুলে আনে। আমার হিসেব মতে গত 3 দিনে 6.5 মাইল পাড়ি দিয়েছি আমরা, আর ওপিকের সাথে দেখা হবার আগে আরও 8-10 মাইল। এখন যেভাবে সব কিছু চলছে তাতে আগামী 10 দিনে আমরা ফেয়ারব্যাঙ্কসে পৌঁছে যাব। আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল যখন ল্যাসি নদীতে একটা পতাকা ভাসতে দেখলো। ব্রিজের ওপর ঝুলানো পতাকাগুলোর একটা বলে মনে হলো ঠিক পথেই যাচ্ছি আমরা। আরও 1 মাইল বালুতট ধরে হাঁটলাম, এরপর বালুতট কমতে কমতে নদীর সাথে মিশে গেল একসময়। সামনে ঘাস, লম্বা বুনো ঘাসের ওপর দিয়ে হাঁটতে আমার অস্বস্তির কথা বুঝতে পেরে হাতটা ধরল ওপিক। ওই ঘাসের মধ্য দিয়ে যে কোনো কিছু লুকিয়ে থাকতে পারে, এই যেমন বলগা হরিণ। সেদিন আরেকটু হলে আমার ভবলীলা সাঙ্গ করে দিয়েছিল। বালুতটের উপর দিয়ে হাঁটলে আশপাশে অন্তত ঠিকমতো নজর দেওয়া যায়। হঠাৎ করে কিছু বেরিয়ে আসলে প্রস্তুতির একটা সময় থাকে, কিন্তু এই ঘাসের মধ্যে নিজেকে কেমন যেন আফ্রিকার বুনো অংশ শিকার হবার অপেক্ষায় থাকা হরিণের মতো মনে হয়। ঘন ঝোপঝাড় ভেঙে সামনে এগোচ্ছি আমরা, কখনো পাথরের ওপর দিয়ে, আবার কখনো ডাল আঁকড়ে ধরে। 3:43-এর সময় ওটাকে দেখলাম আমরা। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওটার আশেপাশে এমনভাবে বুনো গাছগাছালি জন্মেছে দেখে মনে হয় জঙ্গলেরই অংশ, কিন্তু ভুল হবার অবকাশ নেই। একটা কাঠের কেবিন। কেবিনটার পুরো ভগ্নদশা, কাঠগুলো শুকিয়ে ধূসর হয়ে গেছে। কয়েক জায়গায় ছাদের কাঠ ধসে পড়েছে, আর মেঝেতে বেশ কয়েকটা গর্ত, সাবধানে পা ফেলতে হয়। ঠিক থাকতে মনে হয় 10 ফিটের মতো লম্বা ছিল, এখন 6 ফিট। কাঠের দেয়ালের একপাশে একটা মই ঠেস দিয়ে রাখা, জানালা আর দরজাগুলোর জায়গায় ফাঁকা। ওপিক দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লে আমি আর ল্যাসিও ওর পিছু পিছু গেলাম। জানালা আর ছাদের খালি জায়গাগুলো দিয়ে বেশ ভালো আলো বাতাস ঢুকছে। বাইরের ভগ্নদশার তুলনায় ভেতরটা বেশ গোছানো মনে হলো। ঝুলঝাড়, মাকড়সার জাল আর কিছু ছোট আগাছার কথা বাদ দিলে ভেতরটা দেখে বোঝা যাচ্ছে আগে যেই থাকুক না কেন খুব সাজানো গোছানো ছিল। দেয়ালের সাথে একটা আয়না আর একটা ঝুলন্ত শেলফে কিছু হার্ড কভার বই ঝুলছে। আয়নার উপরে হাত বুলিয়ে 3 ইঞ্চি ধুলোর আস্তরণ সরালাম। আমার মুখটা দেখা যাচ্ছে। প্রতি 2 দিন অন্তর অন্তর ইলেকট্রিক্যাল রেজার দিয়ে শেভ করতাম আমি, আর সবসময় চাপদাড়ি থাকতো। কিন্তু এই 8 দিনে বেয়ারাভাবে বেড়ে উঠেছে দাড়ি, আর সূর্য থেকে বাঁচার জন্য মুখের উপর কাপড় দিয়ে ঘুমালেও গতানুগতিকের চেয়ে 5 গুণ কালো দেখাচ্ছে। আমাকে দেখতে একজন স্বাভাবিক খেটে খাওয়া মানুষের মতো লাগছে। দেখে মনে হচ্ছে না আয়নার ভেতর থেকে যে তাকিয়ে আছে সে দিনে 23 ঘন্টা ঘুমিয়ে কাটায়। আপন মনে একবার হেসে ঘরের এক কোনায় রাখা স্টোভের দিকে এগিয়ে গেলাম। বাসনকোসনগুলো এখনও তাকে গুছিয়ে রাখা, পাশে লবণ আর গোলমরিচ দানি, বেশ কয়েকটা ক্যানজাত খাবারের কৌটো দেখলাম। কোনোটায় ছাতা ধরে গেছে, আবার কোনোটায় মরিচায় জরাজীর্ণ। ওগুলোর পাশে একটা কাচের বোতল রাখা। হাত দিয়ে ওটার গায়ের ধুলো পরিষ্কার করে মৃদু হাসলাম। ল্যাসি আর ওপিককে ডাক দিলাম। তথ্যটা কোথায় দেখেছিলাম মনে নেই। এই পৃথিবীতে একটা খাবার কখনো নষ্ট হয় না, মধু। ক্যাপ খুলে 1 আঙ্গুলে ভরিয়ে মুখে দিলাম অল্প একটু, একদম ঠিকঠাক। বোতলটা ওপিকের হাতে দিয়ে দিলাম। ওখান থেকে কিছুটা নিজে খাবার পর বাকিটা আঙ্গুলে ভরিয়ে ল্যাসিকে খাওয়াতে লাগলো ও। জানালার নিচে একটা বড় কুঠুরি দেখতে পেলাম। ওটার হাতল ধরে জোরে বেশ কয়েকবার টান দিতেই খুলে গেল। একটা জুতো, পশমি জ্যাকেট আর লণ্ঠন, ওরকম বিশেষ কিছু না, কিন্তু একটা জিনিস দেখে বুকের স্পন্দন বেড়ে গেল। একটা ম্যাপ। এখন 3:57। দৌড়ে গিয়ে টেবিলের উপর ম্যাপটা বিছালাম। এর আগে বেশ কয়েকবার রাস্তার ম্যাপ দেখেছি, এটা ওগুলো থেকে একদিক দিয়ে অন্যরকম। নদীর ম্যাপ এটা। ওপিকার ল্যাসি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। একটা কালো বিন্দুর চারপাশে বৃত্ত আঁকা দেখে ধারণা করলাম ওটাই এই কেবিনটা। দীর্ঘ 1 মিনিট ম্যাপটার দিকে বিহ্বলের মতো তাকিয়ে থাকলাম। হায় ঈশ্বর! হাত দিয়ে জোরে টেবিলের উপর একটা ঘুষি মারলাম। ল্যাসি লাফ দিয়ে ওপিকের কোলে উঠে গেল। আমরা ভুল নদী ধরে এগিয়ে গেছি, চিৎকার করে বললাম। আমি ধারণা করেছিলাম এতদিন সেইনা নদীর পাশ দিয়ে এগিয়ে গেছি, সেরকম নয় মোটেই।
ম্যাপের দিকে তাকিয়ে থাকলাম। সেইনা নদী হচ্ছে একটা উপনদী যেটা দক্ষিণ পূর্ব দিক দিয়ে তাতানা নদীর সাথে মিশেছে। তানানা নদী আবার উত্তর পশ্চিমে 90 মাইলের মতো গিয়ে ইয়োকো নদীতে পড়েছে, যেটা কানাডা থেকে প্রবাহিত হয়ে মিশেছে বেরিং সাগরে। আমি যখন ক্যানোতে ভাসছিলাম তখন ইয়োকো নদীতে ছিলাম। এরপরে আমি আর লেসি উল্টো দিকে 10 মাইল হেঁটে ওপিককে পাই। এরপরে নদীর উত্তর পাশের তীর ধরে উল্টো দিকে হাঁটছিলাম আমরা। এক পর্যায়ে বালুতট শেষ হয়ে যাওয়াতে ঘাসের ভেতর দিয়ে হাঁটতে বাধ্য হই, যে কারণে তানানা আর ইয়োকো নদীর মোহনা চোখে পড়েনি আমাদের। সবচেয়ে মারাত্মক ভুলটা হয়েছে ইয়োকো নদী ধরে উত্তর পূর্ব দিকে যাওয়া, যেখানে আমাদের উচিত ছিল দক্ষিণ পূর্ব দিকে তানানা নদী ধরে যাওয়া। তাহলে কিছু পরে সেইনা নদীর দেখা পেতাম আমরা, আর তার কিছু পরেই ফেয়ারব্যাঙ্কস। হলুদ পতাকাটার কথা ভাবলাম, ওটা মোটেও ভেসে আসেনি এদিকে, কারণ স্রোতের বিপরীত দিকে ভাসা অসম্ভব। অন্য কোনো পতাকা ওটা। ম্যাপের ডান দিকে দূরত্ব মাপার ছকের ওপর হাত রেখে আমরা যেখানে আছি সেখান থেকে ফেয়ারব্যাঙ্কসের দূরত্ব মাপলাম। 120 মাইল। হতাশ হয়ে টেবিলের উপরে শুয়ে পড়তে পড়তে বলতে লাগলাম, 120 মাইল। 29শে জুন, সূর্যোদয় 3:20, ইয়োকো নদীর তীর। রান্নাঘরের টেবিলটাতেই ঘুম ভাঙলো আমার। উঠে দেখি আশেপাশে ল্যাসি আর ওপিক নেই, ম্যাপটা আগের জায়গাতেই আছে। ম্যাপের উপর ঝুঁকে দূরত্বটা পরিমাপ করলাম আবার। আশা করছিলাম এবার হয়তো কমে আসবে ওটা। 1 ইঞ্চি মানে হয়তো 2 মাইল হবে, 20 মাইল না। কিন্তু সে আশায় ঘুরে বালি। ম্যাপ অনুযায়ী নদীপথে ফেয়ারব্যাঙ্কস থেকে 6 ইঞ্চির দূরত্বে আমরা, তার মানে পাক্কা 120 মাইল। মাঝখানে অনেক পাহাড়, সেগুলোকে ঘিরে এঁকে বেঁকে চলেছে নদীগুলো। ফিরতি পথে যে কোনো সময় হারিয়ে যেতে পারি আমরা, যার কারণে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত দেরি হয়ে যেতে পারে। আমাদের নদীপথ ধরে এগোতে হবে, যার মানে ইয়োকো নদীর উত্তর তীর থেকে দক্ষিণ তীরে যাওয়া। এরপরে উল্টো দিকে 15 মাইল উজানে যেতে হবে, যেখানে তানানা আর ইয়োকো মিলেছে। তানানা নদী ধরে 90 মাইল দক্ষিণ পূর্ব দিকে সেইনা নদী বরাবর যাত্রা। সেইনা নদী ধরে উত্তর পূর্বে আরও 15 মাইল গেলে পড়বে ফেয়ারব্যাঙ্কস। আজকে রওনা দিলেও 1 মাস লাগবে। জুলাইয়ের শেষ দিকে পৌঁছতে পারলেও নিজেকে ভাগ্যবান মনে করব। একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল মুখ থেকে অজান্তেই। এতটা পরাজিত মনে হয়নি কখনো নিজেকে। এখন ইনগ্রিডের সাহচর্য খুব দরকার আমার। ওকে বুকে চেপে ধরে এই 60 মিনিট যদি কাটাতে পারতাম। ঘড়ির দিকে তাকালাম, 3:04 বাজে। টেবিলটার উপরে উঠে ফের শুয়ে পড়লাম চোখ বুজে। প্রার্থনা করতে লাগলাম যাতে খুব তাড়াতাড়ি 4টা বেজে যায়। বাজলো না। আমার ঘাড়ে কে যেন হাত দিয়ে ধাক্কাচ্ছে। চোখ খুললাম আমি। ওপিক আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ওর হাতে বাদাম বা বেরি জাতীয় কিছু একটা, যেটা এখন পর্যন্ত দেখিনি আমি। ওটা আমার দিকে বাড়িয়ে দিলে মাথা নেড়ে না করে দিলাম। খেতে ইচ্ছে করছে না। খাবারটা আমার পাশে রেখে টেবিলের উপর উঠে গেল ও। এরপর 2 হাত দিয়ে আমাকে ঠেলতে লাগলো। থামো। আমার নিচ থেকে ম্যাপটা নিয়ে নেমে গেল ও। 1 মিনিট পর, অনরে অনরে। আমি চোখ খুললাম। হাত দিয়ে ম্যাপে টোকা দিল ও। উঠে বসলাম। কি? হাত নেড়ে আমাকে টেবিল থেকে নেমে আসার জন্য ইশারা করলো। আমি নেমে আসার পর ম্যাপটা আরও ঠিক মতো বিছালো ও। এরপর একটা কাঠের চেয়ারে উঠে হাঁটুতে ভর দিয়ে বসলো। যে কালো বিন্দু কেবিনটাকে নির্দেশ করছে ওটার দিকে দেখালো প্রথমে। এরপর ইয়োকো নদীর উপর দিয়ে 8 ইঞ্চি দূরে আরেকটা কালো বিন্দুর দিকে দেখাতে লাগলো। আমি মাথা ঝাঁকালাম। নদীর উপর জায়গাটা দেখিয়ে এস্কিমোতে কিছু বলা শুরু করলো। কি বলছো বাবু? কিছু বুঝতে পারছি না তো। জবাবে মাথা নাড়তে লাগলো। এরপরে হঠাৎ ভ্রু দুটো উপরে উঠে গেল। নিজের পরনের শার্টের উপর নির্দেশ করে ইন্ডিয়ান শব্দটা দেখাতে লাগলো। এখানে ইন্ডিয়ানরা থাকে? মাথা নাড়ল ও। ইন্ডিয়ান শব্দটা বুঝতে পেরেছে। কিছুক্ষণের জন্য আশার আলো দেখতে পেলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো 8 ইঞ্চি মানে তো আগের চেয়েও বেশি দূরে। বেশি দূর। এই বলে আঙ্গুল দিয়ে আগের রাস্তাটা দেখালাম ওকে। এদিক দিয়ে গেলে ভালো হবে। জোরে জোরে মাথা ঝাঁকালো ও। কিছুক্ষণ অপেক্ষা করে আমার দেখানো রাস্তাটার উপর দিয়ে আস্তে আস্তে হাত বোলালো একবার। এরপরে ইয়োকো নদীর উপরে ওর রাস্তাটা দিয়ে হাত বোলালো। এবার অনেক তাড়াতাড়ি। আরও 1 মিনিট কিছুই বুঝলাম না আমি, যতক্ষণ না পর্যন্ত ও আমার হাত ধরে কেবিন থেকে বের হয়ে নদীর তীরে নিয়ে গেল। ল্যাসিকে দেখলাম ওখানে একটা নৌকার উপর বসে আছে। মিয়াও। পাহারা দিচ্ছিস নৌকাটা? মিয়াও। নৌকাটার দিকে দেখিয়ে বললাম, এটাকে দেখেই বোঝা যাচ্ছে কয়েক বছর ধরে এখানে পড়ে আছে। তোর কি মনে হয় এখন কেউ চুরি করতে আসবে এটাকে? ওপিক আমাকে ডাকতে যাওয়ার মাঝখানে? মিয়াও। ভাল্লুক, চাপা মারিস না। মিয়াও। তুই মোটেও 2বার ভাগিয়ে দিসনি ওটাকে। আমার কবজিতে কে যেন টাকা মারল। ওপিক। আমার ঘড়িতে টোকা দিচ্ছে।
এখন 3:18 বাজছে। ও জানে আমার হাতে সময় বেশি নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে চায়। মাথা নেড়ে সায় জানালাম। অপিকের উপস্থিতি সব কিছু বদলে দিয়েছে। নৌকা চালানোর ব্যাপারে যদি ওর খাবার সংগ্রহ আর মাছ ধরার মতো জ্ঞান থাকে, তাহলে ওর উপর ভরসা করা যায় নির্দ্বিধায়। হালে ওকে বসিয়ে রেখে 2 দিনে ওই ইন্ডিয়ান গ্রামটায় পৌঁছে যাব আমরা। পত্রিকার শিরোনামটা চোখের সামনে দেখতে পাচ্ছি। 37 বছরের এক লোক আর তার বেড়ালকে উদ্ধার করলো 5 বছরের এক এস্কিমো বালক। অপিক আর আমি কেবিনে দৌড়ে গিয়ে যত দ্রুত সম্ভব সব কিছু নিয়ে ফেরত আসলাম। আমরা যখন সব কিছু নৌকায় সাজিয়ে রাখছি, তখন আকাশে গোলাপি আভা দেখা দিয়েছে। একে একে ম্যাপ, মধুর বোতল, লণ্ঠন, জ্যাকেটটা তুলে ফেললাম। এরপরে নৌকাটা পরীক্ষা করে দেখতে লাগলাম। সব কিছু ঠিকঠাকই মনে হলো। উপরি পাওনা হিসেবে একটা বইটা দেখতে পেলাম পাটাতনের উপর। আমি আর অপিক দুজনেই নৌকার একপাশে গিয়ে ওটার গায়ে হাত রেখে দাঁড়ালাম। ধাক্কা মারতে হবে। 1, 2। এমন সময় বিকট একটা গর্জন শুনে আমরা দুজনেই চমকে ফিরে তাকালাম। ঠিক যেমনটা ছবিতে দেখেছিলাম। পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ হাঁ করা, তীক্ষ্ণ নখযুক্ত থাবা দিয়ে বাতাসে খামচাচ্ছে। মিয়াও। হ্যাঁ, আগেই বলেছিলি। কি করব আমরা এখন? কাতর স্বরে জিজ্ঞেস করলাম। অপিক একটা পাথর নিয়ে বাদামি গ্রিজলি ভালুকটার দিকে ছুঁড়ে মারলো। এতে মনে হয় আরও বেশি রেগে গেল ওটা। বাতাসে আগের চেয়ে জোরে জোরে খামচাতে লাগলো। থাবার আঘাতে একটা গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। পানি থেকে আমাদের দূরত্ব মাপলাম। কমসে কম 5 বার ধাক্কা দিতে হবে। নদীতে নৌকাটা পড়লেই চলতে শুরু করবে স্রোতের টানে, কিন্তু তখন ওটার ভেতরে 3 জনকেই থাকতে হবে আমাদের। ভাল্লুকটা 15 ফিট দূরে। যদি আসলেই নৌকাটা চায়ও, তাহলে ঠেলতে দেখলে সাথে সাথে তেড়ে আসবে। বাবার বলা একটা কৌতুকের কথা মনে পড়লো এ সময়। 2 বন্ধু বনের ভিতর ঘুরছিল। এমন সময় একটা ভাল্লুক তাড়া করা শুরু করে ওদের। প্রথম বন্ধু প্রাণপণে দৌড়ানো শুরু করাতে অন্য বন্ধুটা বলে, একটা ভাল্লুকের সাথে পাল্লা দিতে পারবি না তুই। উত্তরে অন্যজন বলে, ভাল্লুকের সাথে কে পাল্লা দেয়, আমি তোর আগে থাকতে পারলেই হলো। উঠে পড়ো, আমি অপিককে বললাম। কথা শুনলো ও। নৌকার অন্য পাশে চলে গেলাম। আমার ইচ্ছে বইটাটা দিয়ে একটা বাড়ি মেরে ভয় দেখাবো ওটাকে, কিন্তু তার চেয়েও একটা ভালো বুদ্ধি মাথায় আসলো এ সময়। নৌকার ভেতর ওটার খোঁজে হাতড়াতে লাগলাম। এরপর ওটা নিয়ে আবার ফিরে এলাম আগের জায়গায়। ল্যাসি গুঙিয়ে উঠলো। প্রথমে ভাবলাম হয়তো আমাকে নিয়ে দুশ্চিন্তা থেকে ওরকম করছে, কিন্তু পরে বুঝতে পারলাম ওর যাবতীয় চিন্তা আমার হাতের মধুর বোতলটাকে নিয়ে। যতটা সম্ভব মধু বের করে বোতলটার আশেপাশে মাখলাম। এরপর ওটা ছুঁড়ে মারলাম ভাল্লুকটার উদ্দেশ্যে। বোতলটা ধরতে পারলো নাকি সেটা দেখার পেছনে সময় নষ্ট করলাম না। পেছনে ঘুরে সর্বশক্তি দিয়ে নৌকাটা ঠেলতে লাগলাম। এক চুলও নড়ল না। ঘুরে তাকালাম। ভাল্লুকটা মধুর বোতলের উপর ঝুঁকে আছে 20 ফিট দূরে। আবার ধাক্কা দিলাম। এবার 2 ইঞ্চি নড়ল বলে মনে হলো। অপিকের হাবভাব থেকে মনে হলো নেমে সাহায্য করতে চাচ্ছে। হাত দিয়ে থামার নির্দেশ দিলাম। ভেতরেই থাকো। পেছনে তাকালাম আবার। ভাল্লুকটা 2 পায়ে খাড়া হয়ে তাড়া করা শুরু করলো। চিৎকার করে উঠলাম। ধাক্কা দিতে লাগলাম প্রাণপণে। এবার নৌকাটা সামনে এগোতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বালুর ওপর দিয়ে মসৃণ ভঙ্গিতে গড়াতে লাগলো। শেষ 5 ফিট যাওয়ার সময় পেছনে গাছের ডাল ভাঙার আওয়াজ কানে আসলো। এবার লাফ দিয়ে নৌকায় উঠে পড়লাম। ল্যাসি আমার হাত চেটে সান্ত্বনা দিচ্ছে। ধন্যবাদ। জবাবে ও আমার চেহারার দিকে তাকালে আবারও বুঝতে পারলাম আমার ভালো থাকা না থাকা নিয়ে মোটেও চিন্তিত নয় সে, বরং আমার হাতে লেগে থাকা মধুর দিকে যাবতীয় মনোযোগ। হারামি কোথাকার। ও পিক নৌকার পেছন দিকে দাঁড়িয়ে আছে। অনরে আমাকে ওর দিকে যাওয়ার ইশারা করে বলল। জিনিসপত্র সরিয়ে ওর কাছে পৌঁছলাম। নৌকার একটা অংশ দেখালো যেখানে অনেকটা চলতে উঠে গেছে। আকলার্ক, বলল ও। কিছুটা সময় লাগলো বুঝতে। নৌকার গায়ে সমান্তরাল 4টা দাগ। ওপিক ওর আঙুলগুলো গুটিয়ে থাবা দেওয়ার ভঙ্গি করতে লাগলো। আকলার্ক মানে ভাল্লুক। ভাল্লুকটা নিশ্চয়ই শেষ মুহূর্তে আমার উদ্দেশ্যে থাবা চালিয়েছিল, কিন্তু একটুর জন্য ফসকে গেছি। বুকটা ধকধক করতে লাগলো। আর একটু হলে গেছিলাম আজকে। আর প্রথম যে চিন্তাটা মাথায় আসলো, এই কাহিনী ইনগ্রিডকে বলতেই হবে। 3:53 সময় খাবারগুলো ভাগ করে খেলাম। 3:55 সময় রেশমি কোটটা মাথার নিচে রেখে শুয়ে পড়লাম। 3:56 আমার বুকের উপর উঠে আসলো ল্যাসি। 3:57 নৌকাটা ডোবা শুরু করলো। এত পানি কোথা থেকে আসছে? প্রথমে আস্তে আস্তে পানি উঠছিল, এখন অনেক জোরে উঠছে। অপিক আর আমি ফুটোর খোঁজে নৌকার মেঝে পরীক্ষা করতে লাগলাম। মিয়াও। না, পানিতে লাফ মারবো না আমরা, আমি বললাম। ফুটোটা খুঁজে বের করে বন্ধ করতে হবে। 30 সেকেন্ড পর একটা ছোট গর্ত খুঁজে পেলাম 2টো কাঠের বোর্ডের মাঝে। এখানে এক পা দিয়ে ফুটোটা জোরে ঢাকতে ঢাকতে বললাম,
জোরে একটা আওয়াজ হয়ে আমার পা নৌকার তলা ভেদ করে চলে গেল। একটা বিরাট গর্ত সৃষ্টি হলো ওই জায়গায়। পানি আগের চেয়েও আরও বেশি বেগে ঢুকতে লাগলো ভেতরে। পাটা গর্ত থেকে তুলে বৈঠা নিয়ে নিলাম অপিকের কাছ থেকে। নৌকার মুখ ঘুরিয়ে দিলাম তীরের দিকে। আমরা তীর থেকে 50 ফিট দূরে আছি এখন, আর আমার হাতে 1 মিনিটেরও কম সময় আছে। এরপর কাটা কলা গাছের মতো পড়ে যাব। বইটা জোরে জোরে চালাতে লাগলাম। ল্যাসিকে ধরো, অপিকের উদ্দেশ্যে চিৎকার করে বললাম। বিভ্রান্তের মতো আমার দিকে তাকিয়ে থাকলো ছেলেটা। পুষি। এবার ল্যাসিকে তুলে নিল অপিক। আর অল্প দূরত্ব বাকি আছে। নদীর স্রোত আমাদের সাহায্য করছে, কিন্তু আর 3বার বৈঠা মারার পরেই নৌকার সামনের দিকটা ডুবে যেতে লাগলো। যা, অর্ধেক ডুবে গেছে নৌকা। যে কোনো সময় পুরোটা ডুবে যাবে। অপিক ল্যাসিকে নিয়ে তীরের ঝোপঝাড়ের উপর লাফিয়ে নেমে গেল। আমি ওর হাতে বৈঠা আর পশমি কোটটা তুলে দিলাম। আরেকবার পকেটে হাত দিয়ে নিশ্চিত হয়ে নিলাম ম্যাপটা নিরাপদে আছে। এরপর লম্বা ঘাসের উদ্দেশ্যে ঝাঁপ দিলাম। পেছনে তাকিয়ে দেখলাম নৌকার শেষ ইঞ্চিটাও ডুবে গেল পানিতে। সূর্যোদয় 3:23। কারো ফোবানোর শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে আশেপাশে নজর বোলাতে লাগলাম। 20 ফিট দূরে একটা গাছের পাশে ল্যাসি আর অপিক বসে আছে। এরকম আওয়াজ আগেও শুনেছি। ল্যাসি দুঃস্বপ্ন দেখার সময় এরকম শব্দ করে সাধারণত। প্রায় ঘুম থেকে উঠে দেখি আমার বুকের ওপর থেকে এরকম আওয়াজ আসছে। ল্যাসি চোখ বন্ধ করে ফোপাচ্ছে। ওদের দুজনের কাছে গিয়ে বসে পড়লাম, কিন্তু ল্যাসিকে দেখলাম আরামসে ঘুমাচ্ছে। অপিক হাঁটুতে মুখ গুজে বসে আছে। থেকে থেকে পুরো শরীর কেঁপে উঠছে। আমি একটা গর্দভ। একবারও মাথায় এলো না যে ফোপানোর আওয়াজটা অপিকও করতে পারে। আসলে এতদিনে সব প্রতিকূলতার মাঝেও ওর এমন সাহস দেখে ধরে নিয়েছিলাম কোনো কিছুতেই বিচলিত হয় না ছেলেটা। এটা আমার মাথাতেই আসেনি অপিকও ওর মা বাবা আর ভাই বোনদের শূন্যতা অনুভব করতে পারে। আস্তে করে একটা হাত রাখলাম ওর কাঁধে। কি হয়েছে বাবু? জবাবে নাক টানার আওয়াজ ভেসে আসলো কেবল। আমার দিকে তাকাও তো একটু। ওর মাথাটা তোলার চেষ্টা করে বললাম, কিন্তু ও আগের অবস্থাতেই রইল। সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা ফিরে যেতে পারবো এক সময়। আমি জানি ও আমার একটা কথাও বুঝবে না, আর বুঝতে পারলেও কতটা বিশ্বাস করতো তাতে আমার সন্দেহ আছে। কিভাবে বিশ্বাস করবো একজন মানুষের কথা যে কিনা দিনে মাত্র 60 মিনিট সময় দেয় ওকে, আর ওর কষ্ট করে জোগাড় করা খাবার দিয়েই গত 1 সপ্তাহ পার করছে। তবুও বলতেই হতো কথাগুলো, কারণ কেন জানি না, কিন্তু ভেতরে ভেতরে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করে আমার। হাত দিয়ে ওর মাথাটা তুললাম। বাধা দিল আমাকে। ঘাড়ের বেশি শক্ত হয়ে আছে বেচারার। ওর কান্নারত চেহারা আমাকে দেখাতে চায় না। এস্কিমোর সংস্কৃতি সম্পর্কে খুব একটা জানা নেই আমার, কিন্তু এটা নিশ্চিত পৌরুষত্বকে অনেক বড় করে দেখা হয় সেখানে। এরকম দুর্গম পরিবেশে দিনাতিপাত করা একটা জাতির জন্য সেটাই স্বাভাবিক। বেশ খানিকক্ষণ ওর পাশে বসে পিঠে হাত বুলিয়ে দিলাম। কয়েক মিনিট পর মাথা তুলল ও। চোখের চারপাশ ফুলে আছে। সুন্দর বাদামি চোখজোড়া রূপালী বর্ণে দেখাচ্ছে এই আলো ছায়ার খেলায়। কান্নার মধ্যে কাপুরুষতার কিচ্ছু নেই। ওকে বললাম, আমি তো সবসময়ই কাঁদি। আমার চেহারার দিকে তাকিয়ে থাকলো ও। দুহাত চোখের কাছে নিয়ে নাক টেনে টেনে কান্নার অভিনয় করে দেখালাম। ছোট্ট একটা হাসির রেখা ফুটে উঠল ছেলেটার মুখে। ল্যাসি জেগে উঠে অপিকের কোলে চড়ে বসলো। গাল থেকে চোখের পানিগুলো চেটে চেটে পরিষ্কার করে দিতে লাগলো। কিছুক্ষণ পর একটা স্বাভাবিক হলো অপিক, যদিও চোখের দিকে তাকালে অসহায় একটা ভাব নজরে পড়বে। ল্যাসির চোখেও একই প্রতিফলন দেখলাম, যেন আমাদের সব আশা ভরসা নৌকাটার সাথে ডুবে গেছে। আমারটুকু ডুবে গেছে এটা জানি, কিন্তু একটা কথা মনে পড়লো এই সময়। কেনটার কথা তো ভুলেই গেছিলাম। ইনগ্রিড আর আমি একবার পিকশনারি খেলেছিলাম। এই খেলায় আপনাকে একটা সূত্র দেয়া হলে ওটা এঁকে অন্যজনকে বোঝাতে হবে, কিন্তু আমার আঁকার হাত একেবারেই জঘন্য, কারণ কোনো স্কুলের আর্ট ক্লাসে যাওয়া হয়নি আমার। একটা জিনিসই ঠিকমতো আঁকতে পেরেছিলাম, স্টক মার্কেটের গ্রাফের ছবি। তাই একবার যখন আমার চিরকুটটায় লেখা দেখলাম হাঁচি, তখন কল্পনাও করতে পারছিলাম না কি করব, কিভাবে আঁকবো। রাগের মাথায় ইনগ্রিড ওর সব কাপড় থাক, সে অন্য কথা। তো এবার যখন বালিতে একটা কেন আঁকার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি এ ব্যাপারে নিশ্চিত ছিলাম অন্তত হাঁচি থেকে সোজা হবে এটা আঁকা। কিন্তু অবস্থা বিশেষ সুবিধার মনে হচ্ছে না। অপিক বেশ খানিকক্ষণ আমার আঁকা কেনটার দিকে তাকিয়ে থেকে মাথা ঝাঁকাতে লাগলো। বুঝতে পারছে না এটা একটা কেন। পঞ্চমবারের মতো ওকে বললাম, কেন? মিয়াও। না, এটা কলা না। হাত দিয়ে মুছে আবার শুরু থেকে আঁকলাম। আমার মাথায় পরিষ্কার কেনটা দেখতে পাচ্ছি, কিন্তু আঁকতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে। মিয়াও। মার্ডকেরটার মতন মানে? মিয়াও। বদ কোথাকার।
অপিক আমার হাত থেকে লাঠিটা নিয়ে নিল। আমি দেখতে লাগলাম ও দক্ষ হাতে একটা ক্যানোর ছবি আঁকলো বালুতে, বৈঠা হাতে দুজন আরোহী সহ। ক্যান ইউ, ও বলল। আমি মাথা নেড়ে সায় জানালাম। আমরা যখন 25 মাইল দূরে ক্যানোটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তখনও আবছা অন্ধকার চারপাশে। 20 মিনিট পরে ফের বালুতটের উপর দিয়ে হাঁটতে লাগলাম আমরা। বাকিটা সময় প্রায় দৌড়ে এগোলাম। এরপর ক্যাম্প করার জন্য থামলাম। যে পাউডারগুলো মশাদের দূরে রাখে ওগুলোর কার্যক্ষমতা কমে যাওয়ায় মশারা ইচ্ছে মতো কামড় বসাতে লাগলো। কিছুক্ষণ পর মশাদের ভিড় একটু কমলে অপিকের কাছে অনুনয় করতে লাগলাম আবার ওই পাউডারের ব্যবস্থা করার জন্য, কিন্তু মাথা নেড়ে না করে দিল ও। একবারের বেশি ওটা লাগাবে না, কোনো ধরনের কুসংস্কার হবে হয়তো। জানতেও পারলাম না কোন গাছের পাউডার। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ আগে অপিককে মাছ ধরতে দেখার সৌভাগ্য হলো আমার। প্রথমে লাঠি দিয়ে কয়েক জায়গায় ছোঁয়া দিল, এরপর গায়ের জোরে বাড়ি বসালো। আমার ঘুমিয়ে পড়া পর্যন্ত অবশ্য কোনো মাছ ধরা পড়লো না, কিন্তু ঘুম থেকে উঠে দেখব আমার জন্য দুটো মাছ ঠিকই অপেক্ষা করছে। আমার ধারণা ঠিক প্রমাণিত হলো। আমার হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে ছেলেটা, আর এক হাত দিয়ে ল্যাসির লেজ ধরে রেখেছে। উঠে বসতে চাইলাম, কিন্তু ওকে তখনই জাগাতে ইচ্ছে করলো না। চুপচাপ দেখতে লাগলাম ওর ছোট বুকটা ঘুমের তালে ওঠানামা করছে। আরও 5 মিনিট পরে দুজনকে ডেকে তুললাম ঘুম থেকে। আমার হিসেব অনুযায়ী ইয়োকো আর তানানা নদীর মিলনস্থলে পৌঁছতে আরও 10 মাইল পাড়ি দিতে হবে আমাদের। এরপর ওখান থেকে ক্যানোর কাছে পৌঁছতে আরও 8-9 মাইল। খেতে খেতেই দৌড়তে লাগলাম আমরা। এরপরের দিনটাও একই রকম গেল। একটাই পার্থক্য, আগের দিনের চেয়ে 3 মিনিট কম সূর্যালোক। তৃতীয় দিনে বৃষ্টি পড়তে লাগলো। ল্যাসের ভাষ্য মতে আমি ঘুমিয়ে পড়ার 12 ঘন্টা পর থেকে ঝড় শুরু হয়, এর 1 ঘন্টা পর থেকে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। ভাগ্যিস বালুতটে উঁচু জায়গায় ঘুমিয়েছিলাম আমি, না হলে নদীর বাড়তি পানি ভাসিয়ে নিয়ে যেতে পারতো আমাকে। পানির উচ্চতা আগের দিনের চেয়ে 3 ফিট বেড়ে গেছে দেখলাম, আর আগের দ্বিগুণ বেগে প্রবাহিত হচ্ছে স্রোত। এই বৃষ্টি থেকে মাথা বাঁচানোর মতো কোনো আশ্রয়ই নেই আশেপাশে। মাছ ধরা আর ফল সংগ্রহ করা অসম্ভব। পুরো দিন না খেয়ে থাকতে হলো। 3 জুলাই, সূর্যোদয় 3:32। ভারী বর্ষণের কারণে ঝোপঝাড়গুলোর অবস্থা একদম করুণ। অপিক যে কয়টা ফল খুঁজে পেল সবগুলোই নষ্ট হয়ে গেছে, আর না হলে চেনা যাচ্ছে না। নদীর পানি এত উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে মাছ ধরার সুযোগও পাচ্ছে না ছেলেটা। আমিষের স্বল্পতার প্রভাব টের পাচ্ছি। বুকের প্রতিটা পাঁজর হাত দিয়ে গুনতে পারি আমি। ওগুলোর উপর দিয়ে মসৃণভাবে আঙ্গুল বোলানো যায় না, আটকে যায়। আমার ট্রাউজার ঢিলে হয়ে যাওয়াতে শক্ত করে বেঁধে রেখেছি, তাও মাঝে মাঝে কোমর থেকে নেমে যাওয়ার অবস্থার সৃষ্টি হয়। আলাস্কার বুনো অঞ্চলে 11 দিন কাটানোর পরে আমার ওজন প্রায় 15 পাউন্ড কমে গেছে। গতদিন বৃষ্টির মাঝে হাঁটার মধ্যেই তানানা আর ইয়োকো নদীর মিলনস্থল পেছনে ফেলে এসেছি। এবার বুঝেছি গতবার কেন চোখে পড়েনি। ওখান দিয়ে ঘন হয়ে জন্মেছে ঘাস। ভালো মতো না তাকালে বোঝাই যায় না অন্য পাশে কি আছে। বৃষ্টি তুলনামূলক কম হওয়াতে ইয়োকো নদীর পানিও কমে গেছে, ফলে আবার বালুতটের উপর দিয়ে দ্রুত বেগে হাঁটতে পারছি আমরা। ল্যাসি আমার হাতে থাকে আর অপিক পেছন পেছন দৌড়ায়। মাঝে মাঝেই কিছু সময়ের জন্য ল্যাসিকে অপিকের কোলেও দিই। সবসময় এই আশায় থাকি যে কখন ওই 3টা পাথর আর উল্টিয়ে রাখা কেনটা চোখে পড়বে। 3:40-এর সময় পাহাড়ের ওপাশ থেকে সূর্য বেরিয়ে এলো। 1 মাইল পর থামলাম আমি। ওখানে বলে হাতের বৈঠাটা দিয়ে বাঁকের অন্য পাশে 3টা পাথরের দিকে দেখালাম, কিন্তু কি যেন একটু অন্যরকম লাগছে। কেনটা চিহ্নও নেই ওটার। নদীতে ভেসে গেছে, বলতে লাগলাম। ভেসে গেছে। এখন পাথরগুলোর প্রায় 15 ফিট নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নদী, কিন্তু ভারী বর্ষণের ফলে নিশ্চয়ই উচ্চতা বেড়ে গেছিল বহুগুণে। এটা আগেই মাথায় আসা উচিত ছিল আমার, কিন্তু আসেনি। অতিরিক্ত আশাবাদী আমি। ও পিক একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসে আছে। ওখানেই কেনটা রেখেছিলাম আমি 2 সপ্তাহ আগে। বেচারার মাথায় কি ঘুরছে কে জানে। হয়তো আমার মাথায় যা ঘুরছে সেটাই। আবার আগের অবস্থাতেই ফেরত গেছি আমরা, নাকি 140 মাইল দূরের ইন্ডিয়ান গ্রামটার কথা ভাবছে। ম্যাপটা খুলে সামনে বেছালাম। এর 1 মিনিট পরে একটা লাঠি দিয়ে বালিতে লেখা শুরু করলাম। হারিয়ে গেছি। আজ 3 জুলাই। এখন নদীর পাড় ধরে ফেয়ারব্যাঙ্কসের দিকে রওনা হচ্ছি। হেনরি বিন্স, ল্যাসি আর অপিক। লেখা শেষ করে বললাম, চলো আবার শুরু করা যাক। 4 জুলাই, সূর্যোদয় 3:35।
ঘুম থেকে উঠে শুনি ল্যাসি তার স্বরে চেঁচাচ্ছে আর অপিকের মুখ আমার থেকে 1 ইঞ্চি দূরে। এর আগের দিন 20 মিনিটের মতো দৌড়ানোর পর বালুতটে ঘুমানোর জন্য ভালো একটা জায়গা বের করে ক্যাম্প করি আমরা। কি হয়েছে? লাফিয়ে উঠে জিজ্ঞেস করলাম। বলগা হরিণ নাকি ভাল্লুক? মিয়াও। তোরা খুঁজে পেয়েছিস ওটাকে? মিয়াও। কেনটার সন্ধান পেয়েছিস তোরা? ল্যাসের উদ্দেশ্যে এটা বলে অপিককে কোলে তুলে নাচতে লাগলাম। গতদিন এ কারণেই ইয়োকো নদী ধরে এদিকটায় রওনা হয়েছিলাম। স্রোতের টানে নৌকাটা ভেসে এদিকে আসার সম্ভাবনাই বেশি। কিনারার ভাসমান গাছের গুঁড়িগুলোর সাথে আটকে থাকতে পারে ওটা। অন্তত একবারের জন্য হলেও তো ভাগ্য আমাদের সহায় হলো। দ্রুত ক্যাম্প গুটিয়ে ইয়োকো নদী ধরে দৌড়াতে লাগলাম আমরা। এখনও পুরোপুরি অন্ধকার কাটেনি চারপাশে। সূর্য উঠতে আরও প্রায় 30 মিনিট। তবে এই হালকা আলোতেও নদীর অপর তীরে কেনটা দৃষ্টি এড়ালো না। বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে কাপড় চোপড় খুলে শুধুমাত্র আন্ডারওয়্যারটা পরে পানিতে ঝাঁপ দিলাম, হাতে বৈঠাটা। পানি একদম ঠান্ডা, হাড্ডি পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে অপর পারে পৌঁছানোর জন্য সাঁতার কাটতে লাগলাম। প্রায় আধ মাইল সাঁতরে অন্য পাশে পৌঁছে কেনটা যখন আটকে আছে সেখানে দৌড়ে গেলাম। 5 মিনিট লাগলো ঝোপঝাড় থেকে ওটাকে মুক্ত করতে। আরও 5 মিনিট লাগলো বৈঠা মেরে ওটাকে এপাশে নিয়ে আসতে। ল্যাসি আর অপিক আমার জন্য অপেক্ষা করছে। ঘড়িতে এখন 3:28। ঠান্ডায় আমার হাত পা কাঁপছে। অপিক দ্রুত আমার গায়ে কেবিন থেকে সংগ্রহ করা পশমি কোটটা চাপিয়ে দিল। 10 মিনিটের জন্য উধাও হয়ে গেল ছেলেটা। যখন ফিরে আসলো তখন হাত ভর্তি বাদাম। মাথা নেড়ে বোঝালো এটুকুই জোগাড় করা সম্ভব হয়েছে ওর পক্ষে। আমাদের মধ্যকার ভাব প্রকাশের ধরনটা আসলেও অদ্ভুত। আমি মাত্র 10 দিন ধরে আছি ছেলেটার আশেপাশে, তবুও ও যখন হাত পা নেড়ে নানা অঙ্গভঙ্গি করে বোঝালো তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি দেখি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা, এরপরে আলো ফুটলে কেনতে চড়ে রওনা হব আমরা, বুঝতে অসুবিধা হয়নি। 3:42-এর সময় সূর্যের সোনালি আভায় যাত্রা শুরু করলাম আমরা। 5 জুলাই, সূর্যোদয় 3:39। পরের দিন যখন ঘুম থেকে উঠলাম তখনও আমরা ইয়োকো নদীতে। অপিকে ক্যানোর পেছনের সিটটাতে বসে আছে, হাতে বৈঠা। ওর কাছে গিয়ে বৈঠাটা আমাকে দেওয়ার জন্য ইশারা করলাম। তুমি একটু বিশ্রাম নাও। মাথা নেড়ে সায় জানালো ও। আশেপাশে তাকিয়ে একটু অবাক হলাম। নদীর প্রস্থ বেড়ে গেছে আগের তুলনায় প্রায় 3 গুণ। ঠিক মাঝখান দিয়ে চলছে কেনটা, কিন্তু অন্য কোনো মানুষের চিহ্ন চোখে পড়ল না। না কোনো আগুন, না কোনো মাছ ধরার নৌকা। একদম একা আমরা। ভাবতে লাগলাম অপিক আর ল্যাসি কোনো এক পর্যায়ে কেনটা তীরে ভিড়িয়েছিল কিনা। একটু পরে উত্তর পেয়ে গেলাম যখন অপিক আমার দিকে অনেকগুলো বাদাম আর ফলমূল বাড়িয়ে দিল। দ্রুত খেয়ে নিয়ে ওকে বললাম এবার ঘুমাও একটু। মাথা নাড়ল ও জবাবে। আমার কোলে এসে বসলো ল্যাসি। তোদের চোখে উদ্ধার পাবার মতো কিছু পড়েনি তাহলে গতকাল? মিয়াও। আচ্ছা, তুই ঠিক আছিস? মিয়াও। ওহ, ডায়রিয়া। লম্বা একটা শ্বাস নিলাম। আসলে আমি অবাকই হয়েছি, পেটের অসুখ হতে এত সময় লাগলো। প্রথম 2 দিন সরাসরি নদীর পানি খাওয়ার পর ভেবেছিলাম তখনই অসুবিধা হবে, কিন্তু কিছুই হয়নি। এরপরে তো অপিকের পদ্ধতিতে পানি খেয়েছি আমরা, যা মোটামুটি নিরাপদই বলা চলে। আমার মনে পানি থেকে না, অন্য কোনো খাবার থেকে এরকমটা হয়েছে। হয়তো আমি ঘুমন্ত থাকা অবস্থায় ডাঙায় নেমে কিছুতে মুখ দিয়েছিল, কিংবা আসলেই কিছু একটা হয়েছে। আমার কথা প্রমাণ করতেই যেন বমি করা শুরু করলো ল্যাসি। বমি করে কিছুক্ষণ আমার দিকে বিহব্বলের মতো তাকিয়ে থাকলো। আলেকজান্দ্রিয়া থাকলে এতক্ষণে ওকে নিয়ে স্কুটারে করে পশু ডাক্তারের উদ্দেশ্যে রওনা হতাম। ওকে সাহায্য করতে পারবো না আমি এই মুহূর্তে, কিন্তু ইন্ডিয়ান গ্রামটায় পৌঁছানোর আগ পর্যন্ত সাহস জোগাতে পারবো। ওকে কোলে তুলে নিলাম। আস্তে আস্তে গোঙাতে লাগলো বেচারা। কালকেই সাহায্য খুঁজে পাবো আমরা, দেখিস। মিয়াও। সুযোগ হলো না? কিসের সুযোগ? মিয়াও। মেরু শিয়ালের সাথে কি? মিয়াও। তুই আর ঠিক হলি না। একমাত্র ল্যাসের পক্ষেই সম্ভব এমন পরিস্থিতিতে এই কথা ভাবা। অপিকের দিকে তাকালাম। শান্ত ভঙ্গিতে ঘুমোচ্ছে ছেলেটা। নিচু হয়ে ঝুঁকে মুখটা ওর কানের কাছে নিয়ে আস্তে করে বললাম, আমার আর ইনগ্রিডের ছেলেটা যেন একদম তোমার মতো হয়। ভূমিকম্পের পরে ঠিক আছে তো ইনগ্রিড আর আমাদের বাচ্চাটা? এরপরের আধা ঘন্টা বাইলাম দ্রুত গতিতে আর আশেপাশের দিক নিয়ে নজর বোলাতে লাগলাম। 3:45-টার সময় নদীর দক্ষিণ তীরে নৌকা ভিড়ালাম এই আশায় যে বালুতটের দেখা পাবো, কিন্তু গিয়ে দেখি কেবল বুনো ঝোপঝাড়। 3:55-র সময় অপিককে ডেকে তুললাম। এবার তোমার পালা। হেসে আমার হাত থেকে বৈঠাটা নিয়ে নিল ও। আমি তীরের দিকে দেখালে মাথা নাড়ল। সামনে বালুতট চোখে পড়লে নৌকা ভিড়িয়ে বিশ্রাম করবে। হাত দিয়ে পানিতে বাড়ি বাড়ানোর ভঙ্গি করে দেখালাম। ফিশি
হেসে বলল ও। নিচু হয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। 6 জুলাই, সূর্যোদয় 3:43। ঘুম থেকে জেগে দেখি পুরোপুরি ভিজে গেছি আমি। ঠান্ডায় কাঁপতে লাগলাম। হাত দিয়ে মুখ ঢেকে উঠে বসলাম আমি। একটা বিশাল ঢেউয়ের উপর উঠে গেল নৌকাটা। পর মুহূর্তেই পড়ে গেল নিচে। আবার পানির ঝাপটা এসে ভিজিয়ে দিল পুরো শরীর। নৌকার ভেতরেই তাল হারালাম। ভয়ানক দুলছে কেনটা, মনে হচ্ছে উল্টেই যাবে। আবার উঠে বসলাম। অপিক ভয়ে গুটিয়ে আছে, আতঙ্কে চোখজোড়া বড় বড় হয়ে গেছে। ওর পাশে বসে থাকা ল্যাসিরও একই অবস্থা। কি হচ্ছে? ঠিক এই সময় আরেকটা ঢেউ আছড়ে পড়লো আমাদের ওপর। কোনো মতো সোজা হয়ে ভেসে থাকলো নৌকাটা। শক্ত করে ক্যানোর পাটাতন ধরে বসে থাকলাম। নদীর একটা সরু অংশ দিয়ে যাচ্ছে নৌকাটা। আমরা এখন পুরোপুরি ঢেউ আর পাথরের মর্জিতে আছি। একজন দক্ষ গাইডকেও এই দুর্গম অংশ দিয়ে নৌকা চালানোর সময় কয়েকবার ভাবতে হয়। কিন্তু কিছু একটা তো করতেই হবে। অপিকের দিকে ফিরে তাকালাম। বৈঠাটা কোথায়? জবাবে মাথা ঝাঁকালো ও। নেই। বড় করে নিঃশ্বাস নিয়ে ঘুরে বসলাম। আরেক দফা বিরাট ঢেউ এসে ভিজিয়ে দিয়ে গেল। 5 সেকেন্ড পরে হঠাৎ শান্ত হয়ে গেল নদীটা। পরের 100 মাইলের মতো শান্তই থাকবে মনে হয়, কিন্তু তবুও ঝুঁকি নিতে চাই না আমি। ল্যাসি, তুই ঠিক আছিস? আমার 2 সহযাত্রীর দিকে নজর দিতে দিতে বললাম। পুরোপুরি ভিজে গেছে ও, কাঁপছে। দেখে মনে হচ্ছে ওজন 2 পাউন্ডও হবে কিনা সন্দেহ। তোর কি এখনো শরীর খারাপ লাগছে? কোনো উত্তর এলো না। মোটেও ভালো লক্ষণ নয় এটা। অপিক কাঁদছে। আমি জানি না বৈঠাটা কিভাবে হারিয়ে গেছে, কিন্তু সেটার জন্য অপরাধবোধে ভুগছে ছেলেটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটুকু পার হয়ে এসেছি আমরা। আমি বৈঠার মতো করে হাত দিয়ে পানিতে ধাক্কা দিতে লাগলাম। নদীর প্রস্থ এখানে কম। আমরা যদি তীরের 15 ফিটের মধ্যেও যেতে পারি, তাহলে একটা গাছের ডাল ধরে তীরে ফিরতে পারবো। ওখান থেকে একটা গাছের ডাল ভেঙে না হয় বউটা বানিয়ে নেব। শিট, সামনে এই অন্ধকারের মধ্যেও ফেনা দেখা যাচ্ছে পানির ওপর। তীরে ফেরার মতো সময় নেই আমাদের হাতে। সামনের দিকে যাও, হাত নেড়ে জোরে নির্দেশ দিলাম অপিককে। সামনের বসার জায়গাটাতে চলে গেল ও। আমি পেছনের দিকে থাকলে একটা ভারসাম্য থাকবে এই ভেবে পেছনে গিয়ে বসলাম দ্রুত। এক হাতে ল্যাসির কলার ধরে রেখেছি। বললাম, শক্ত করে ধরে বসো। ঠিক এই সময়ে দুটো পাথরের ভেতরে ঢুকে গেল নৌকাটা। জোরে বাড়ি খেয়ে তীব্র স্রোতের প্রভাবে সামনেই যেতে লাগলো। বড় একটা ঢেউ এসে ধাক্কা দিল নৌকাটাকে। ডান দিকে ঘুরে গেল সেটা, একটা পাথরের গায়ে বাড়ি খেলো। অপিক তাল সামলাতে না পেরে উধাও হয়ে গেল নৌকা থেকে। অপিক! কেনটা লাফিয়ে সামনে এগিয়ে গেল এ সময়। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালাম। অপিকের ছোট্ট মাথাটা ভাসতে দেখলাম একবার, এরপর আবার ডুবে গেল। হায় ঈশ্বর! কেনটা সামনে এগোতে লাগলো। আমি অপিকের খোঁজে পানিতে চোখ বুলাতে লাগলাম। কই গেল? অবশেষে আবার দেখতে পেলাম ওকে। আমাদের থেকে 40 ফিট বামে অসহায়ের মতো হাত ছুটছে। ভেসে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। এই বুনো অঞ্চলে টিকে থাকার সব পদ্ধতি জানলেও সাঁতার জানে না ছেলেটা। একবার ল্যাসির দিকে তাকালাম, তারপর অপিকের দিকে। মিয়াও। অসম্ভব। মিয়াও। কিভাবে? মিয়াও। লাফ দিলাম কেন থেকে। 2 সেকেন্ড পরে অপিকের শরীর আমার সাথে ধাক্কা খেলে ধরে ফেললাম ওকে। ল্যাসিকে শেষবারের মতো দেখলাম ক্যানোর ওপর থেকে অসহায়ের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। যখন আমার বয়স 14 বছর, তখন একদিন বাবার সাথে লড়েছিলাম আমি। বাবা এখন যে বাসাটাতে থাকেন সেটারই ড্রয়িং রুমে। নাস্তা শেষ করে সেদিনকে বলি অঙ্ক করতে বসেছি। বাবা এটা ভালো মতনই জানেন যে প্রতিদিনকার জন্য বরাদ্দ 60 মিনিট থেকে 20 মিনিট অঙ্ক করতে কতটা বিরক্ত লাগে আমার। তাই তিনি বলতেন, আমি যদি কুস্তির লড়াইয়ে তাকে হারাতে পারি তাহলে আগামী দিনের স্কুল থেকে আমার মুক্তি। বেশ কয়েকবারই লড়েছি আমরা, কিন্তু প্রতিবারই ওই ছোটোখাটো মানুষটা মেঝেতে ধরে চেপে ধরতেন আমাকে আর গুনতেন 1001, 1002, 1003। এরপর বিজয় নৃত্য জুড়ে দিতেন। এটা আমি জানতাম আমাকে অল্পের উপর দিয়ে পার পেয়ে যেতেন তিনি। কিন্তু সেদিনকার লড়াইয়ে তিনি এটা জানতেন না গত 6 মাস ধরে আমি ওনাকে অল্পের উপর দিয়ে পার হয়ে যেতে দিচ্ছি। ওই 6 মাস আমি আমার ব্যক্তিগত 10 মিনিট বুক ডাউন করে কাটিয়েছি। যদিও আমাকে দেখে কেউ বুঝবে না, কিন্তু স্বাস্থ্যের একটু হলেও উন্নতি হয়েছে, শক্তিও বেড়েছে। আর সেদিনই সব অনুশীলন কাজে লাগিয়েছিলাম। চুলোয় যাক বীজগণিত। এতদিন লুকিয়ে কি খাচ্ছিলে তুমি? বাবা 2 মিনিট পরে জিজ্ঞেস করলেন। আমি হেসে তার প্যাচ থেকে বের হয়ে গেলাম। এরপর বাবার দুবারের চেষ্টা ব্যর্থ করে দিলাম অনায়াসেই। বুঝতে পারলাম ক্লান্ত হয়ে পড়ছেন তিনি।
তার উপরে উঠে গেলাম। এরপর 2 পা দিয়ে তার মাথা চেপে ধরে আটকে ফেললাম প্যাচে। নড়তেও পারছে না। তুমি কি আমাকে আটকে ফেললে নাকি? বাবা মিনমিন করে জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার। আরও শক্ত করে আটকে ধরে বললাম, 1001, 1002, 1003। শেষ মুহূর্তে এক ঝটকায় ছুটে গিয়ে আমাকে নিচে চেপে ধরলেন বাবা। এরপর ওপর থেকে বললেন, তুমি কি আসলেও ভেবেছিলে আমাকে হারিয়ে দেবে? ধুর, হাঁপাতে হাঁপাতে বললাম। আমার উপর থেকে সরে যেতে লাগলেন তিনি, কিন্তু সরার সময় তার পুরো ভর গিয়ে পড়লো আমার ডান পায়ের পাতার ওপর। মট করে শব্দ করে ভেঙে গেল ওটা। 10 মিনিটের মধ্যে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে যাই আমরা। ডাক্তাররা হাড্ডি ঠিকমতো বসিয়ে প্লাস্টার করে দেয়। ততক্ষণে 4টা বেজে যায়, আর পরদিন ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়। পায়ের সাদা প্লাস্টারের দিকে তাকিয়ে হেসে উঠেছিলাম। আগের দিন ভেবেছিলাম ওখানে সাইন করে দেওয়ার মতো কেউ নেই, কিন্তু বাবা সারা হাসপাতালে হুইল চেয়ার করে ঘুরিয়েছিলেন আমাকে, আর সবাইকে দিয়ে সাইন করিয়েছিলেন ওখানে। কিন্তু অপিকের কোনো প্লাস্টার নেই সাইন করার মতো। পানিতে পড়ে যাবার পরে কোনো এক সময় ওর পা নিশ্চয়ই শক্ত কোনো পাথরের সাথে বাড়ি খেয়েছিল অনেক জোরে। বাম পাটা গোড়ালি থেকে 20 ডিগ্রি বিশ্রীভাবে ঘুরে আছে। কিন্তু ওটুকুই সব নয়, পেটের কাছটাতে বিরাট একটা ক্ষতেরও সৃষ্টি হয়েছে। হা হয়ে আছে জায়গাটা, গলগল করে রক্ত পড়ছে। আমি আমার টি শার্ট ছিঁড়ে ওটা দিয়ে কেটে যাওয়া জায়গাটা চেপে ধরলাম। অপিক চিৎকার করে উঠল। ঘড়িতে সময় দেখাচ্ছে 3:11, 49 মিনিট। আরও 5 মিনিট ওর ক্ষতস্থানে টি শার্টটা চেপে ধরে রাখলাম। এরপরে সরিয়ে নিয়ে দেখি রক্তে ভিজে গেছে ওটা। এখনও সূর্যের আলো ফোটেনি, তবে এই অন্ধকারেও বেশ বুঝতে পারছি ক্ষতটা মারাত্মক। চামড়া ফেরে আছে, ভেতরের হাড্ডি পর্যন্ত ফুটে উঠছে। অপিক চিৎকার করে উঠল ব্যথায়। পায়ের ব্যথায় নাকি কাটা স্থানের জ্বালা পোড়ায় তা বুঝলাম না। অসহায়ের মতো লাগছে। কি করব কিছুই বুঝছি না। ওকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া দরকার এখনই। 15টার মতো সেলাই লাগবে, আর পাটাও ঠিকমতো ঘুরিয়ে দিতে হবে। আর সবচেয়ে জরুরি ভিত্তিতে লাগবে ব্যথার ওষুধ। কি করতে হবে মনে মনে ঠিক করে নিলাম। অপিকের হাতটা নিয়ে টি শার্টের ওপর রেখে বললাম, চাপ দিয়ে রাখো। এরপর ওর পায়ের কাছে চলে গেলাম। ব্যথা করবে ভীষণ, বললাম ওর উদ্দেশ্যে। এরপর জুতো ধরে ওর পাটা ঘুরিয়ে দিলাম। অপিকের এবারে চিৎকারের কাছে আগে চিৎকারটা কিছুই না। ওর পায়ের নিচে বালি দিয়ে দিলাম যাতে উঁচু হয়ে থাকে ওটা। আমি জানি খুব ব্যথা করছে বাবু। ওর হাতে চাপ দিয়ে বললাম, কিছু জিনিস জোগাড় করতে হবে আমাকে, এখনই আসছি। দাঁত চেপে কোনো মতে মাথা নাড়ল ছেলেটা। 3:22 বাজছে। দিনের আলো ফুটতে এখনও 20 মিনিট, কিন্তু চলাফেরা করার মতো যথেষ্ট আলো আছে। 10 মিনিট লাগলো ঝোপটা খুঁজে বের করতে, যেটার পাতা থেকে জেল বানিয়ে ল্যাসিকে লাগিয়ে দিয়েছিল অপিক। পাতাসহ 2টো ডাল তাড়াতাড়ি ভেঙে নিলাম। এরপরে আরও শক্ত দেখে গাছের ডাল খুঁজতে লাগলাম, যেটা থেকে লাঠি বানানো যাবে। অপিকের কাছে বালুতটে যখন পৌঁছলাম তখন ঘড়িতে সময় 3:43। বাচ্চাটা এখনও কাঁদছে, এখনও চিৎকার করছে। 2টো লাঠি ওর ভাঙা পাটার দুপাশে রেখে জুতোর ফিতে দিয়ে শক্ত করে বেঁধে দিলাম, তাহলে নড়াচড়া কম হবে। পাগলের মতো কাতরাচ্ছে ছেলেটা। এরপর পাতাগুলো ছিঁড়ে পানিতে ভিজিয়ে হাত দিয়ে পিষতে লাগলাম, যতক্ষণ না জেলের মতো পদার্থ বের হয়। অপিকের ক্ষতস্থানটা থেকে টি শার্টটা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিলাম। সূর্যের আলোয় এখন এটা পরিষ্কার দেখা যাচ্ছে। 4 ইঞ্চির মতো হা হয়ে আছে জায়গাটা। হাতের জেলগুলো আস্তে করে ওখানে লাগিয়ে দিতে থাকলাম। প্রতিবার হাত ছোঁয়ানোর সাথে সাথে চিৎকার করে উঠছে ছেলেটা, কিন্তু এখন একটু নেতিয়ে পড়েছে। 3:55 সময় ওর মাথাটা আমার কোলের উপর নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। ঠিক হয়ে যাবে বাবু। 2 মিনিট পরে কান্না বন্ধ হয়ে গেল ওর। 7 জুলাই, সূর্যোদয় 3:47। সূর্য আর মশা দুটোই ঝাল মিটিয়েছে আমার খোলা পাটার উপর। বালিতে উঠে বসতে বসতে চুলকে নিলাম জায়গাটা। অপিক যেখানে শুয়ে আছে সেদিকে গেলাম। ওর বাম পা ফুলে আছে বেঢপভাবে, কালচে নীল হয়ে আছে ওপরের আকাশের মতো। ওর পাশ থেকে বালিতে গভীর একটা দাগ শুরু হয়ে ঝোপের কাছে গিয়ে শেষ হয়েছে। ওটা দেখে বুঝলাম এক পর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওখানে গেছিল ছেলেটা। কতটা কষ্ট সহ্য করে কাজটা করতে হয়েছে ভাবতেই খারাপ লাগলো, অথচ পাশেই কাজ সারতে পারতো। এরপরে কিছুক্ষণ খাবারের খোঁজে হন্য হয়ে ঘুরলাম, কিন্তু অল্প সংখ্যক বেরি ছাড়া কিছু চোখে পড়ল না। ওখান থেকে 2টো নিজের জন্য রেখে বাকিটুকু অপিককে খাওয়াতে লাগলাম। চোখ বন্ধ করে গিলতে লাগলো ও। বালিতে গর্ত করে ওখান থেকে একটু একটু করে পানি নিয়ে খাওয়ালাম ওকে। তারপর কোলে করে লম্বা একটা পাথরের পাশে নিয়ে গেলাম ওকে। ওর ওজন মাত্র 40 পাউন্ড, কিন্তু আমার এই দুর্বল অবস্থায় ওটাকে 100 কেজি বলে মনে হচ্ছে। একটা লাঠি নিয়ে নদীতে নেমে পড়লাম।
অপিক যেভাবে মাছ ধরে সেভাবে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুই পেলাম না। 8 জুলাই, সূর্যোদয় 3:51। ইনগ্রিডের সাথে বসে কেবিনের বারান্দা থেকে প্রথমবারের মতো সূর্য দেখার দিনটাকে এখন মনে হচ্ছে কয়েক যুগ আগের ঘটনা। সূর্যের মাহাত্ম্য তখনও ঠিকমতো বুঝিনি আমি। হ্যাঁ, আমার সাদা কালো জীবনকে সেদিন কিছুটা রঙিন করেছিল ঠিকই, কিন্তু এই কয়দিনে আলাস্কার এই বুনো অঞ্চলে দিনাতিপাত করে ওটার গুরুত্ব আরও ভালো মতো বুঝতে পারছি আমি। এই সূর্যলোকের কারণেই বেড়ে উঠছে গাছগুলো, যার ফল খেয়ে বেঁচে আছি আমি। আমার দেখা সূর্যের শেষ আলোটুকু প্রাণ ভরে উপভোগ করতে ইচ্ছে করছে, কারণ কাল থেকে আমার জাগ্রত থাকা অবস্থায় আর সূর্যের দেখা পাওয়া যাবে না। কিন্তু আমি পারছি না উপভোগ করতে, কারণ এই সূর্যের আলোতেই অপিকের ক্ষতস্থানটা দেখা যাচ্ছে। ইনফেকশন হয়ে গেছে ওখানে। আস্তে করে হাত রাখলাম ওর কাঁধে, ওর চিৎকারের মাঝেই ঘুমিয়ে পড়লাম। 8 জুলাই, সূর্যোদয় 3:58। পাথর দুটো সজোরে বাড়ি লাগালাম। একবার স্পার্ক করলো, কিন্তু ঘাসে আগুন জ্বলল না। আবার চেষ্টা করলাম, আবার আবার হাত থেকে রক্ত বের হতে লাগলো। আবার ঘষা দিলাম জোরে, জল জল। এবার একটা ঘাসে আগুন ধরলো। ওর ওপর আরও কিছু শুকনো ঘাস ছড়িয়ে দিলাম, ওগুলোও জ্বলতে লাগলো। এর কিছুক্ষণ পরে গাছের ডালটা সাবধানে রাখলাম আগুনের ওপর, ফু দিতে লাগলাম, ওটাতেও ধরলো আগুন। এরপর আশেপাশে থেকে জোগাড় করা সবগুলো ডালপালা একে একে ছড়িয়ে দিলাম আগুনের ওপর। 2 মিনিট পরে দাউ দাউ করে জ্বলতে লাগলো ওগুলো। দিনের আলো না ফোটা পর্যন্ত টিকতে হবে এই আগুনকে। অপিকের পাশে যখন ঘুমিয়ে পড়লাম তখনও আগুন জ্বলছে। 10 জুলাই, সূর্যোদয় 4টা। অপিকের কপাল থেকে কালকের ওই আগুনের মতো উত্তাপ ছড়াচ্ছে। ওই আগুন দেখে কেউ উদ্ধার করতে আসেনি আমাদের। গত 2 দিনে আমরা কেউই কিছু খাইনি। ওর গোল গাল দুটো শুকিয়ে হাড্ডি বেরিয়ে এসেছে, শ্বাস প্রশ্বাসের গতিও কমে গেছে। হাত দিয়ে পানি খাওয়ালাম ওকে। সব ঠিক হয়ে যাবে। মিথ্যে বললাম। আমাদের কেউ না কেউ উদ্ধার করবেই, আমাকে আর তোমাকে। প্রতিটা নিঃশ্বাস নিতে কষ্ট করতে হচ্ছে আমাকেও। আবারও সব কিছু ঘোলা ঘোলা দেখছি। কোনো মধ্যে হামাগুড়ি দিয়ে নদীর তীরে গেলাম। 2 চোখ বেয়ে পানি পড়ছে। কেউ আছেন? সাহায্য করুন আমাদের, খাবার দরকার আমাদের, আর অ্যান্টিবায়োটিক। কেউ শুনতে পাচ্ছেন? চিৎকার করতে লাগলাম। ঘড়ির দিকে তাকালাম, সংখ্যাগুলো নাচতে লাগলো আমার চোখের সামনে। 3:38। 30 মিনিট ধরে চিল্লাচ্ছি আমি। লম্বা একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। এরপরে আরও 1.25 মাইল গেলাম তীর ধরে। হাত দুটো গোল করে শুকনো ঠোঁটের কাছে নিয়ে এলাম। কেউ আছেন? 11 জুলাই, সূর্যোদয় 4:05। অপিক, অপিক। ঘাড় ঘুরিয়ে বললাম। উঠে বসতে চাই আমি, ওর উপর নজর রাখতে চাই, যদিও জানি এতক্ষণে মারা গেছে ও। তবুও না দেখলে তো নিশ্চিত হতে পারবো না এ ব্যাপারে যে ওকে বাঁচাতে পারিনি আমি। শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে বলা শুরু করলাম, আমার বাসায় লাল রঙের বড় একটা খাম আছে। এটুকু বলে লম্বা একটা শ্বাস নিলাম। আমার মার ফাইল আছে ওটার ভেতরে। খুব খারাপ খারাপ কাজ করেছেন তিনি, অন্যদের প্রতি, আমার প্রতি। ওনার কারণেই সারাদিনে মাত্র 1 ঘন্টার জন্য জেগে উঠি আমি। স্লিপ অ্যাম্প্লিফিকেশন না কি যেন করেছেন তিনি। নিজের ছেলের সাথে কেউ করে এমনটা? কিন্তু ওটা নিয়ে ভাবিও না আমি। অপিক, তুমি কি শুনছো অপিক? আমি মার সম্পর্কে সত্যটা জানতে চাই না। আমি যদি খামটা না খুলি তাহলে একটা সম্ভাবনা থেকে যায় তিনি হয়তো আসলে ততটা খারাপ নন যতটা ওরা বলছে। তিনি শুধু আমাদের ফেলে চলে গেছেন। এখান থেকে ফিরতে পারলে 3টা কাজ করব আমি। ইনগ্রিডকে খুব করে আদর করব, এরপরে বলবো ছেলে হোক আর মেয়ে হোক আমি খুশি, আমরা বাবা মা হতে যাচ্ছি। তারপর দোকানে গিয়ে একটা বিড়াল কিনবো, একটা পুষি। ল্যাসিকে পাওয়ার আগে আমি জানতামও না একটা বিড়ালকে এতটা ভালোবাসা যায়। ওর মতো আর কেউ নেই, যদিও একটু বদ টাইপের, তাও। তোমার কি মনে হয় অপিক? এসব করার পর কি করবো জানো? ওই খামটা খুলবো। আমাকে জানতেই হবে, বুঝেছো? জানতে হবে তিনি আসলেও খারাপ কিনা। আর শুধু ওটাই না, বাবার সম্পর্কেও জানবো। আমার উপর যখন এক্সপেরিমেন্ট করছিল মা, তখন কোথায় ছিলেন তিনি? বেসমেন্টে, ওই ফালতু বেসমেন্টটাতে, যেখানে ওনার এক একটা অদ্ভুত রকম শখের জিনিসগুলোর কবর দেয়া হয়। ওখানে কি লুকানো আছে জানো? সারি সারি বাক্স, হয়তো আমার মার জিনিসপত্র,
একবার ক্রিসমাসে আমরা মানে আমি, ল্যাসি আর ইনগ্রিড গেছিলাম ওগুলোর ভিতর কি আছে দেখতে। ও হ্যাঁ, মার্ডকও ছিল। শুনতে পাচ্ছ পিক? কি দেখলাম জানো? বাক্সগুলো গায়েব। ও পিক, ব্যাপারটা অদ্ভুত না? এর পরের দিন প্রায় খুলেই ফেলেছিলাম খামটা, কিন্তু খুলতে পারিনি শেষ পর্যন্ত। যদি আজ পর্যন্ত আমার বাবা সম্পর্কে যা যা জানি ওগুলোও মিথ্যে হয়। অপিকের উত্তর শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মারা গেছে ও। ইনগ্রিড, ল্যাসি, অপিক, সবাই মৃত। ওখানে দেখতে পাচ্ছি, পেয়েছি মনে হয় ওদের, নদীর তীরে। দেখে মনে হচ্ছে দুজন। চোখ খুলে উঠে বসার চেষ্টা করলাম, একটা আলো এসে পড়লো আমার চোখে। হেনরি? কেউ জিজ্ঞেস করলো। পরিত্রাণ। 20 জুন। হেনরি? চট করে চোখ খুলে গেল আমার। ঘরটা পুরোপুরি সাদা, আমার ডান হাতের সাথে একটা আইভি নল লাগানো। কোথায় আমি? জিজ্ঞেস করলাম। এটা কি ফেয়ারব্যাঙ্কসের হাসপাতাল? অপিক কোথায়? ও কি বেঁচে আছে? একজন ডাক্তার ঝুঁকে আছেন আমার উপর, তার পরনে নীল রঙের অ্যাপ্রন আর মুখে সাদা মাস্ক। ঘুম ভালো হয়েছে আপনার? তিনি জিজ্ঞেস করলেন। লম্বা একটা নিঃশ্বাস নিলাম। আমার মাথা ঠিকমতো কাজ করছে না, কিন্তু ওটাই স্বাভাবিক। হ্যাঁ, ভালোই ঘুমিয়েছি। আমাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ। তিনি ঘাড় বাঁকা করে আয়নার ওপাশে কার দিকে যেন তাকালেন। তার মাস্ক আর মাথার ক্যাপের মধ্য দিয়ে শুধু ভ্রু কোঁচকানো দেখা যাচ্ছে। অপিক আছে এখানে? ইনগ্রিড? আমার কথা কানেও তুললেন না তিনি। এই সময় দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকলো। কালো স্যুট পরা একজন লোক আমার উপর ঝুঁকে দাঁড়িয়ে বললেন, হ্যালো মিস্টার বিনস, আপনি কি আমাদের খুঁজে পেয়েছেন নদীতীর থেকে? তার প্রতিক্রিয়া ডাক্তারের মতনই হলো। ঘাড় কাত করে ভ্রুঝোরা কুচকিয়ে রাখলেন। আপনি কি জানেন আজ কত তারিখ মিস্টার বিনস? কিছুক্ষণ ভাবলাম। জুলাইয়ের 12 তারিখ। আবারও একই প্রতিক্রিয়ার পুনরাবৃত্তি। ইনগ্রিড কোথায়? ও কি ঠিক আছে? ঘুরে চলে গেলেন তিনি। দীর্ঘ 2 মিনিট পার হলো। খেয়াল করে দেখলাম আমার কেবিনটাতে কোনো চেয়ার কিংবা টেলিভিশন নেই। ইন্টারকমে একটা আওয়াজ ভেসে আসলো এই সময়, ইনগ্রিড নিরাপদে আছে। ভূমিকম্পের হাত থেকে বেঁচে রেখেছে ও। একটা দীর্ঘ বিরতি। কোনো ভূমিকম্প হয়নি। জোর ইন্টারকমে থেকে উত্তর এলো, হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারবো। নিজের চোখে বিল্ডিংগুলো ভেঙে পড়তে দেখেছি আমি। একটা দরজা খুলে গেল, পায়ের আওয়াজ শুনলাম। এবার একজন মহিলা, তারপর একটা লম্বা জ্যাকেট, ধূসরাভ চুলগুলো পনিটেল করে বাঁধা, মুখের উপর সার্জিক্যাল মাস্ক। ফেয়ারব্যাঙ্কসে পৌঁছানো সম্ভব হয়নি তোমার পক্ষে? হ্যাঁ, আমি পৌঁছেছিলাম। পাইলটরা তোমাকে আমাদের ফ্যাসিলিটিতে নিয়ে এসেছিল, মনে নেই? আপনি পাগল নাকি? আমি ফেয়ারব্যাঙ্কসে গেছিলাম, এরপর একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। আমি যে ব্রিজের উপর ছিলাম সেটা ভেঙে নদীতে পড়ে যায় ল্যাসি সহ। এরপর এখান থেকে প্রায় 100 মাইল ভেসে আলাস্কার বুনো অঞ্চলে চলে আসি। সেখানেই ছিলাম গত 21 দিন। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে আমাকে। তোমাকে দেখে কেউ বলবে না আলাস্কার বুনো জঙ্গলে 3 সপ্তাহ কাটিয়েছ? আমার হাতের দিকে তাকালাম। ওগুলো দেখে মনে হচ্ছে না একটা মশাও ছুঁয়েছে আমাকে গত 21 দিনে। পরনের গাউনটা বুক পর্যন্ত খুলে ভেতরে তাকালাম। আশা করছিলাম হাড্ডিস আর পাঁজর চোখে পড়বে, কিন্তু ওরকম কিছু দেখলাম না। সব স্বাভাবিক। গালে হাত দিলাম। লম্বা দাড়ি নেই, তার বদলে 2 দিনের না কামানো চাপদারি অনুভব করলাম। কি হচ্ছে এসব? কতদিন আলাস্কায় ছিলে তুমি? এত কিছুর মাঝে ঠান্ডা মাথায় চিন্তা করা কঠিন। বুনো অঞ্চলে ছিলাম 21 দিন, তার সাথে ভূমিকম্পের আগের 2 দিন, 23 দিন। এর মাঝে কত ঘন্টা জেগেছিলে তুমি? 23 ঘন্টা। মহিলাটা মাথা নেড়ে বলল, 23 ঘন্টা আগে প্লেনে চড়ে ফেয়ারব্যাঙ্কসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলে তুমি, কিন্তু প্লেনটা তোমাকে এখানে নিয়ে এসেছে। মেরুদণ্ড বরাবর ঠান্ডা একটা স্রোত প্রবাহিত হলো। মানে? কেন? ইনগ্রিড কোথায়? আর এখানে মানে কোন জায়গা? ইনগ্রিড নিরাপদে আছে, বিড়ালটাও। তাদের মৃদু চেতনানাশক দিয়ে প্লেন ছাড়ার আগে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল। মৃদু চেতনানাশক গাড়িতে তুলে দেওয়া হয়েছিল? আচ্ছা, কিন্তু আমি এখানে কি করছি? জিজ্ঞেস করলাম। কোথায় এটা? গাঢ় সবুজ রঙের
চোখ নিয়ে মহিলা আমার দিকে তাকিয়ে থাকলো। জলজল করছে চোখ দুটো। এটা হচ্ছে সর্বাধুনিক জিজ্ঞাসাবাদের কেন্দ্রস্থল। সব কিছু পরিষ্কার হয়ে গেল। গত 23 ঘন্টা ঘুমিয়েছি আমি, আর আমাকে নির্যাতন করা হচ্ছিল। আমার নিজের মস্তিষ্ককে ব্যবহার করে নির্যাতন। আগের কথা ভাবলাম, একটা সাদা ঘর, নীল অ্যাপ্রন পরিহিত একজন ডাক্তার, আমার বাহুতে একটা আইভি লাগানো। কোথায় ওটা? আমি জানি না। কোথায় ওটা? কি কোথায়? ফ্ল্যাশ ড্রাইভটা। কিসের ফ্ল্যাশ ড্রাইভ? গোলাপি রঙের তরলে ভরা একটা সিরিঞ্জ। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম। আইভি নলের মধ্যে সিরিঞ্জটা ঢুকিয়ে চাপ দিল লোকটা। আমি চিৎকার করে উঠলাম। ওটা স্বপ্ন ছিল না মোটেও, বাস্তবে ঘটেছে। বাকি সব কিছু, কেবিন, সূর্যোদয়, প্রেগনেন্সি, ভূমিকম্প, নদী, কেন, বল্গা হরিণ, অপিক, ভালুক, রাগ, ক্ষুধা, যন্ত্রণা, মৃত্যু, ও সব কল্পনা। কি ইনজেক্ট করা হয়েছিল আমাকে? আমাদের গত 40 বছরের গবেষণার ফসল। দুঃস্বপ্ন দেখতে বাধ্য করে ওটা? অনেকটা ওরকমই। দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো সে। জানে আমার মাথায় কি চলছে। দুঃস্বপ্নটা আমরা তৈরি করি না। আমাদের কাজ শুধু ঘুমের মধ্যে কিছু ব্যাপার নিয়ন্ত্রণ করা, বাকিটা কাজ সাবজেক্টের মস্তিষ্কই কর। ভূমিকম্পের পরিসংখ্যান, এস্কিমো ইন্ডিয়ান অলিম্পিক, বল্গা হরিণ, ভাল্লুক, এসবই ইন্টারনেটে দেখেছিলাম আমি। ইনগ্রিডের প্রেগনেন্ট হওয়া, ল্যাসির অসুস্থ হয়ে পড়া, অপিকের মৃত্যু, বাবার সম্পর্কে ভুল জানা, এসব হচ্ছে আমার সবচেয়ে বড় ভয়গুলো। আমি নিজেই ওই পৃথিবীটা তৈরি করেছিলাম। মুখের সার্জিক্যাল মাস্কটা নামিয়ে ফেলল মহিলা। ডান দিকে রাখা আমার হার্ট রেট মনিটরটা তীক্ষ্ণ শব্দ করে উঠল। শব্দ করে ঢোক গিললাম। সিআইএর স্লিপ কন্ট্রোল প্রোগ্রামে স্বাগতম। আমার মা বললেন, অনেক দিন পর এখানে আগমন ঘটল তোমার। নীল অ্যাপ্রন পরিহিত ডাক্তারটা ফেরত এলো এ সময়। আমি আবার জিজ্ঞেস করছি। মা বললেন, ফ্ল্যাশ ড্রাইভটা কোথায়? কিসের ফ্ল্যাশ ড্রাইভ? আমি জানি না কিসের কথা বলছেন আপনারা। ফ্ল্যাশ ড্রাইভটার কথা। এই বলে থামলেন তিনি। ডাক্তার একটা সিরিঞ্জ তুলে ধরল। প্রেসিডেন্ট যেটা দিয়েছে তোমাকে। গল্পটা শেষ, এখন লেখকের কথা। আমি জানি আপনাদের অনেকেই হয়তো এতক্ষণে বইটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন কিংবা কোটি কোটি করে ছেঁড়ার কথা ভাবছেন। আশা করি ওই ভাবনা পর্যন্তই, পরের কাজটা আর করেননি। একটা জিনিস জেনে অবাক হবেন, এই বইয়ের বেশিরভাগ ঘটনাই বাস্তবসম্মত। আলাস্কার সূর্যোদয়ের সময়গুলো আসল, আর সত্যি আমেরিকার 50% ভূমিকম্প আলাস্কাতেই হয়। আলাস্কাতে বল্গা হরিণ, বাদামি ভাল্লুক আর মেরু শিয়াল মানে আর্কটিক ফক্সের বসবাস। সব বেরি ফল আর বাদামের কথাগুলোও সত্যি। 21 দিন অল্প খাবার খেয়ে বেঁচে থাকা সম্ভব। নেকেড অ্যান্ড অ্যাফ্রেড দেখতে পারেন প্রমাণস্বরূপ। আর এস্কিমোদের সম্পর্কে বেশিরভাগ কথাবার্তাই সত্যি, বেশিরভাগ। নদীগুলোর বর্ণনাও সঠিক আশা করি। ইন্ডিয়ান এস্কিমো অলিম্পিক প্রতি বছর ফেয়ারব্যাঙ্কসে সংগঠিত হয়, আর অদ্ভুত অদ্ভুত খেলাগুলো আসলেও খেলে মানুষজন। সিআইএর স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের অংশটুকু নেওয়া হয়েছে এক সময়কার সিআইএর টপ সিক্রেট প্রজেক্ট MK আল্ট্রা থেকে। উইকিপিডিয়ায় খোঁজ নিতে পারেন। হেনরির মা আর সিআইএর স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের বড় একটা ভূমিকা থাকছে আগামী বইতে। এখন দ্রুত সেই বইটা পড়ে ফেলুন। ওটা পড়লেই এটার উদ্দেশ্য বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। নিক পিরোগ, 1 ডিসেম্বর 2014।